কিরিটির শেষের কথায় যেন সবিস্ময়ে তাকালেন ডাক্তার চৌধুরী কিরিটির মুখের দিকে। কেবল আর একটা কথার জবাব চাই। অশোক রায় প্রায়ই এখানে, মানে আপনার কাছে আসতেন, তাই না? কিরিটি আবার প্রশ্ন করল। প্রায়ই বলতে অবশ্যই আপনি ঠিক কি মিন করেছেন তা জানি না মিস্টার রায়, তবে মধ্যে মধ্যে এক আধবার আসেন। কথাটা শেষ করে হঠাৎ তীক্ষ্ণ দৃষ্টিতে কিরিটির মুখের দিকে তাকিয়ে ডাক্তার চৌধুরী এবারে বললেন, কেবল ওই সংবাদটুকু জানবার জন্যই নিশ্চয়ই এত কষ্ট করে আজ এখানে আসেননি মিস্টার রায় আপনি? বিশ্বাস করুন ডক্টর চৌধুরী, সত্যি ওইটুকুই আমার জানবার ছিল আপনার কাছে। বাকিটা বাকিটা মৃদু হেসে কিরিটি জবাব দিল, সেটা জানা হয়ে গিয়েছে। অতঃপর দুজনেই যেন কিছুক্ষণের জন্য চুপ করে থাকে। তারপর ডাক্তার চৌধুরী আবার স্তব্ধতা ভঙ্গ করেন। অবশ্য আপনি যদি কিছু মনে না করেন তো একটা প্রশ্ন ছিল আমার মিস্টার রায়। বলুন। আমি যতদূর জানি অশোক রায় ব্যারিস্টার ইজ এ পারফেক্ট জেন্টলম্যান। নিশ্চয়ই, তাতে কোনো সন্দেহই নেই আমার। কিন্তু সন্দেহ যে আপনি মনে এনে দিচ্ছেন মিস্টার রায়। আমি কতকটা তো তাই। এদেশে একটা প্রবাদ আছে, নিশ্চয় জানেন, পুলিশে ছুলে 18 ঘা। তা আপনি আবার তাদেরও পিতৃস্থানীয় বলে নিজের রসিকতায় নিজেই আবার মৃদু হাসলেন। না না, সেসব কিছু নয়। কিরিটি বোধহয় আশ্বাস দেবার চেষ্টা করল, কিন্তু ডাক্তারের মুখের দিকে চোখ ছিল আমার। স্পষ্ট বুঝলাম আশ্বাস হলেও সেই আশ্বাস বাক্য ডাক্তারের মনে কোনরূপ দাগই কাটতে সক্ষম হয়নি। তথাপি মুখ ফুটেও আর কিছু তিনি বললেন না। কিরিটির মুখের দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন। কিরিটি আবার কথা বলল, আচ্ছা, আপনার পাশের ফ্ল্যাটে ঢোকবার সময় লক্ষ্য করলাম একেবারে লাগোয়া, বলতে গেলে পাশাপাশি একই রকমের দুটো গেট। তাই এ বাড়ির দোতলায়ও ঠিক আমারই মতো পাশাপাশি 4টে ফ্ল্যাট। আমারটা ও আমার বা পাশের ফ্ল্যাটে উঠবার সিঁড়িটা কমন। তার পাশের ডাইনের দুটো ফ্ল্যাটের সিঁড়িতে উঠবার গেট হচ্ছে দ্বিতীয় গেটটা, এবং সেটারও একটাই সিঁড়ি। আপনার বাঁ পাশের ফ্ল্যাটে ভাড়াটে আছে তো? হ্যাঁ, একজন ইন্ডিয়ান খ্রিস্টিয়ান, মিস্টার গ্রিফিথ, তার স্ত্রী মিসেস গ্রিফিথ ও তাদের একমাত্র তরুণী কন্যা মিস নেলি গ্রিফিথ। ও, পাশের দুটো ফ্ল্যাটে? ও দুটোতে একটায় আছে শুনেছি একটি ইহুদি পরিবার, অন্যটায় আর একটি খ্রিস্টান ফ্যামিলি। ভালো কথা। আচ্ছা ডক্টর চৌধুরী, রাত্রে আপনার চেম্বারে কেউ থাকে না? হ্যাঁ, থাকে বই কি। চেম্বারের সঙ্গে আমার নিজস্ব একটা 4 বেডের নার্সিংহোম আছে যে, রোগী থাকলে তারা থাকে। আর থাকে নার্স ও কুক মাধোলাল ও দারোয়ান বা কেয়ারটেকার গুলজার সিং। কিন্তু এত কথা জিজ্ঞেস করছেন, ব্যাপার কি বলুন তো? আমার চেম্বার ও নার্সিংহোমে কোনো রহস্যের গন্ধ পেলেন নাকি? বলে মৃদু হাসলেন আবার ডাক্তার চৌধুরী। না না, সেসব কিছু নয়। দেখবেন মিস্টার রায়, ডাক্তারের চেম্বারে কোনো রহস্য উদ্ঘাটিত হলে
চেম্বারটিতে তো আমার তালা পড়বেই, সেই সঙ্গে এত কষ্টে এতদিনের গড়ে তোলা বেচারি আমার প্র্যাকটিসেরও গয়া হবে। না না, এমনি একটা ব্যাপারে আপনার কাছ থেকে একটু সাহায্য নিতে এসেছিলাম। কথায় কথায় আপনার ফ্ল্যাটের কথাটা উঠে পড়ল। আচ্ছা, আর আপনাকে বিরক্ত করব না, এবারে তাহলে উঠি। ওঠো সুব্রত। বলতে বলতে কিরিটি ও সেই সঙ্গে এতক্ষণের নীরব শ্রোতা আমিও উঠে দাঁড়ালাম। ডাক্তার চৌধুরী আমাদের তাঁর ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিলেন। আচ্ছা, নমস্কার, কিরিটি বললে। নমস্কার নমস্কার। দুজনে সিঁড়ি দিয়ে নেমে কিরিটির গাড়িতে এসে বসলাম। হীরা সিং গাড়ি ছেড়ে দিল। ছুটির দিনের শহর, তবু লোক চলাচল ও কর্মব্যস্ততার যেন অন্ত নেই। কিরিটি গাড়িতে উঠে ব্যাক সিটে হেলান দিয়ে চোখ বুজে বসেছিল। একবার তাকালাম তার মুখের দিকে, বুঝলাম কোনো একটা বিশেষ চিন্তা তার মস্তিষ্কের গ্রে সেলগুলোতে আবর্ত রচনা করে চলেছে। গত পরশুদিন দুপুরে হঠাৎ আমাকে ফোন করে জানিয়েছিল ব্যাপারটা, যে সে ডাক্তার চৌধুরীর সঙ্গে রবিবার সকাল 8:30টায় অ্যাপয়েন্টমেন্ট করেছে দেখা করবার, এবং আমাকেও সঙ্গী চায়। জিজ্ঞেস করেছিলাম, হঠাৎ ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর সঙ্গে আলাপ করতে চাস কেন? কিরিটি বলেছিল, দোষ কি, তাছাড়া মানুষজনের সঙ্গে আলাপ পরিচয় থাকাটা তো খারাপ নয়, বিশেষ করে ডাক্তার ভুজঙ্গ চৌধুরীর মতো একজন বিখ্যাত চিকিৎসকের সঙ্গে। বুঝলাম, কিন্তু এর মধ্যে আবার কিন্তু কি? অন্য কেউ হলে কি আর কিন্তু উঠত? এ কিরিটি রায় কিনা, হেসে জবাব দিয়েছিলাম। মোট কথা, আমি স্পষ্ট বুঝেছিলাম এই হঠাৎ আলাপের ব্যাপারটা একেবারে এমনই নয়, এর পেছনে একটা বিশেষ কারণ আছেই। কিরিটির চরিত্র তো আমার অজ্ঞাত নয়, কিন্তু সেদিনও যেমন সে কিছু ভেঙে স্পষ্ট করে জানায়নি, আজও জানাবে না, এমন ভেবেই আর কোনো প্রশ্ন না করে চুপ করে বসে রইলাম। গাড়ি চলেছে মধ্য গতিতে। হঠাৎ কিরিটি প্রশ্ন করল, বাড়ি যাবি নাকি? তা যেতে হবে বই কি। হীরা সিং, সুব্রতর বাড়ি হয়ে চলো। হীরা সিং নিঃশব্দে ঘাড় হেলিয়ে গাড়ি চালাতে চালাতেই সম্মতি জানালো। বাড়িতে কিরিটি আমাকে নামিয়ে দিয়ে গেল বটে, কিন্তু মনটা সুস্থির হলো না। কেবলই ঘুরে ফিরে কিরিটির ভুজঙ্গ ডাক্তারের সঙ্গে সকালে আলাপের কথাটা মনে পড়তে লাগলো, আর সেই সঙ্গে মনের পাতায় ভেসে উঠতে লাগলো ভুজঙ্গ ডাক্তারের সেই চেহারাটা। খাওয়া দাওয়ার পরই গাড়ি নিয়ে কিরিটির বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। এসে দেখি কিরিটি একা একা তার বাইরের ঘরে সোফার ওপরে বসে এক প্যাকেট তাস নিয়ে তাসের ঘর তৈরির মধ্যে ডুবে আছে। পায়ের শব্দে চোখ না তুলেই বলল, আয় সুব্রত, বস। কিরিটির কথায় হঠাৎ যেন নতুন করে চোখের উপর স্পষ্ট হয়ে ভেসে উঠল ভুজঙ্গ চৌধুরীর সরীসৃপ সদৃশ চেহারাটা, ও সেই সঙ্গে তার সেই কুৎসিত হাসির কথাটা। ব্যাপারটা স্মরণ হতেই গাটা যেন কি এক ক্লেদাক্ত অনুভূতিতে ঘিন ঘিন করে উঠল। বললাম,
তোর কেমন লাগলো লোকটাকে, কিরিটি? কিরিটি চোখ বুজেছিল সোফার গায়ে হেলান দিয়ে। সেই অবস্থাতেই বলল, আমার? হ্যাঁ। ছোটবেলায় টুনটুনির গল্পের বইয়ে পড়া সেই সাক্ষী শেয়ালের কথা মনে পড়ছিল লোকটাকে দেখে। মনে আছে তোর গল্পটা? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল গল্পটা। বললাম, হ্যাঁ, কিন্তু সত্যি ব্যাপারটা কি বলতো? কিসের ব্যাপার? বলছি, হঠাৎ ভুজঙ্গ ভবনে আজ হানা দিয়েছিলি কেন? কেন হানা দিয়েছিলাম? হ্যাঁ, অবশ্যই একটা উদ্দেশ্য ছিল। কথাটা বলে কিরিটি এতক্ষণে মুখ খুলল। অতঃপর কিরিটির মুখেই শোনা বর্তমান কাহিনীর আদি পর্বটা হচ্ছে, বিখ্যাত ব্যারিস্টার রাধেশ রায়, যার মাসিক আয় কমপক্ষে 8 থেকে 10,000 টাকা, তাঁরই একমাত্র মাতৃহারা পুত্র নব্য ব্যারিস্টার, বাপেরই জুনিয়র অশোক রায়, এবং কিরিটির বর্ণিত কাহিনীটা তাঁরই সম্পর্কে। বছর 3 হবে মাত্র অশোক রায় বিলেত থেকে ব্যারিস্টার হয়ে এসে বাপের জুনিয়র হিসেবেই আদালতে যাতায়াত শুরু করেছেন, এবং বাপের তদবিরে ও চেষ্টায় আয়ও হতে শুরু করেছে। বুদ্ধিদীপ্ত, স্মার্ট এবং অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলেটি, দেখতে শুনতেও সুপুরুষ। এখনো বিয়ে করেননি, তবে গুজব শোনা যাচ্ছে হাই সোসাইটির গার্ল, বিখ্যাত সায়েন্টিস্ট স্বর্গীয় ডাক্তার কমল সেনের সুন্দরী তরুণী কন্যা মিত্রা সেনের সঙ্গে নাকি কিছুদিন যাবৎ একটা ঘনিষ্ঠতা দেখা দিয়েছে অশোক রায়ের। সেই সূত্র ধরেই অভিজাত মহলে এমন কথাও কানাকানি চলেছে যে এতকাল পরে সত্যি সত্যিই নাকি বোহেমিয়ান মিত্রা সেন ঘর বাঁধবেন কিনা সিরিয়াসলি ভাবতে শুরু করেছেন। মিত্রার বাবা ডাক্তার অমল সেন ডিএসসি, একদা ইন্ডিয়ান এডুকেশন সার্ভিসে ছিলেন। রিটায়ার করে আবার সরকারি বিশেষ একটি দপ্তরেই আরও বেশি মাইনেই নতুন পোস্টে দিল্লিতে জয়েন করেছিলেন। কিন্তু বেশি দিন তার সে চাকরি করবার সুযোগ হয়নি। গত বছর মারা গিয়েছেন হঠাৎ রক্তচাপের ব্যাধিতে, স্ট্রোক হয়ে, এবং মৃত্যুকালে তিনি বেশ একটা মোটা টাকার ব্যাংক ব্যালেন্স ও কলকাতার উপরে বালিগঞ্জ অঞ্চলে চমৎকার একখানা বাড়ি রেখে গিয়েছেন। তার 2 ছেলে ও 1 মেয়ে, ওই মিত্রা। মিত্রাই সবার কনিষ্ঠ। ডাক্তার সেনের 2 ছেলেই, অর্থাৎ মিত্রার 2 দাদা, একজন নামকরা অধ্যাপক ও একজন ইঞ্জিনিয়ার, বড় চাকুরে। বাপের সঞ্চিত অর্থ তো ছিলই, নিজেরাও বেশ ভালোই অর্থোপার্জন করেন 2 ভাই। কাজেই সংসারে সচ্ছলতার অভাব নেই। মিত্রার 8 বছর বয়সের সময় তার মা মারা যায়। বর্তমানে মিত্রার বয়স 30 না হলেও প্রায় কাছাকাছি, যদিচ কেউই সে সংবাদটি জানে না, কারণ দেখলেও বোঝবার কোনো উপায় নেই। মিত্রা MA পাস, দেখতে বা তার গাত্রবর্ণ যাই হোক না কেন, চোখে মুখে চলনে বলনে একটা অদ্ভুত আকর্ষণ আছে তার। উজ্জ্বল শ্যামবর্ণের ছিপছিপে মেয়েটি হাই সোসাইটির মধ্যমণি হিসাবে বিরাজ করছে অনেক দিন ধরে। বৌদিদিরাও মিত্রাকে ভালোবাসে, এবং তার দাদারাও মিতা বলতে অজ্ঞান।
স্নেহে একেবারে অন্ধ। বালিগঞ্জে লেক টেরেসে বৈকালী সংঘ ক্লাবের সংঘমিত্রা মিত্রা সেন। তাছাড়া কোনো এক বেসরকারি কলেজের অধ্যাপিকাও। বৈকালী সংঘ ক্লাবের মেম্বার হচ্ছে অভিজাত ধনী সম্প্রদায়ের ছেলে ও মেয়েরা। সাধারণ সম্প্রদায়ের প্রবেশ সেখানে অসম্ভব, কারণ চাঁদার হার প্রতি মাসে 100-র নিচে নয়। তরুণ ব্যারিস্টার অশোক রায় ওই বৈকালী সংঘের একজন নিয়মিত সভ্য। কোর্ট থেকে ফিরে সন্ধ্যার পর নিজের গাড়ি নিয়ে সে বের হয়ে যায়। ফেরে কোনো রাতেই 11:30টার আগে নয়। অশোক রায় সম্পর্কে খোঁজ করতে করতেই সব জানা গিয়েছে। অশোক রায় ঘটিত ব্যাপারটা অবশ্য কিরিটির মুখেই আমার শোনা, এবং বলাই বাহুল্য বিচিত্রও। বিখ্যাত ব্যারিস্টার রাধেশ রায়ের সঙ্গে বছর 4 আগে কিরিটির একটা জাল দলিলের মামলার ব্যাপারে আলাপ পরিচয় হয়, এবং ক্রমে সেই আলাপ পরিচয় ঘনিষ্ঠতায় পরিণত হয়। আগেই বলেছি, ঘটনার আদি পর্বটা কিরিটির মুখ থেকেই শোনা, তাই কিরিটির জবানিতেই বলছি। সন্ধ্যার দিকে একদিন রাধেশ রায় আমাকে ফোন করলেন। রহস্যভেদী, কাল সন্ধ্যার পরে, এই ধরুন 8:30-9-এর সময় আপনি ফ্রি আছেন কি? কেন বলুন তো? আসুন না, অনেক কাল দেখা সাক্ষাৎ হয়নি, একসঙ্গে ডিনার খাওয়া যাবে আর গল্প সল্পও করা যাবে। ব্যারিস্টার রাধেশ রায় যে কি ব্যস্ত মানুষ তা আমার অজানা নয়। রাত 10টা-11টা পর্যন্ত তাঁর চেম্বারে মক্কেলের ভিড় থাকে, আর রাত্রেও 12টা-1টা পর্যন্ত লাইব্রেরি ঘরে বসে তিনি নিয়মিত পড়াশোনা করেন। তাই হাসতে হাসতে বললুম, ব্যাপার কি বলুন তো, ভূতের মুখে রাম নাম? না না, আসুন না, সত্যি জাস্ট এ সোশ্যাল কল, ফোনেই বললেন রাধেশ রায়। কিন্তু ব্যারিস্টারের কথাটা সম্পূর্ণরূপে বিশ্বাস হলো না। যা হোক, পরের দিন ঠিক 9টায় বালিগঞ্জ প্লেসে রাধেশ রায়ের বিরাট ভবনের সামনে গিয়ে গাড়ি থেকে নামলাম। চেম্বারে প্রবেশ করে দেখি সব চেয়ার খালি। আশ্চর্য, কেবল রাধেশ রায়ের পার্সোনাল টাইপিস্ট হিমাংশু একা আপন মনে বসে খটখট করে কি সব টাইপ করে চলেছে মেশিনে। হিমাংশুকেই প্রশ্ন করলাম, ব্যারিস্টার সাহেব কোথায়? হিমাংশু টাইপ করা থামিয়ে জিজ্ঞাসা করল, আপনি কি মিস্টার রায়? হ্যাঁ। বসুন। পরক্ষণে সে ভেতরে গিয়ে কলিং বেল টিপতেই ভেতর থেকে একজন উর্দি পরা বেয়ারা এসে দাঁড়ালো। হিমাংশু তাকে আমার আসবার সংবাদ সাহেবকে দিতে বলল। মিনিট 5 বাদে ব্যারিস্টার সাহেবের খাস ভৃত্য কানু এসে বললে, সাহেব আপনাকে উপরে যেতে বললেন, চলুন। চলো। কানুকে অনুসরণ করে পুরো কার্পেট মোড়া সিঁড়ি অতিক্রম করে দোতলায় টানা বারান্দার শেষ ও দক্ষিণ প্রান্তে একটা ঘরের সামনে এসে দাঁড়ালাম। ইতিপূর্বে ও বাড়িতে গেলে ব্যারিস্টার সাহেবের সঙ্গে বাইরের ঘরে বসেই গল্প সল্প হতো। উপরে উঠলাম এই প্রথম। দরজার পর্দা তুলে কানু আহ্বান জানালো, আসুন।
ব্যারিস্টার সাহেবের শয়নকক্ষ, মেঝেতে পুরু নরম কার্পেট এবং ঘরে বহু মূল্যবান সব আসবাবপত্র। রুচি ও আভিজাত্যের চমৎকার সমন্বয় সর্বত্র। ঘরের সংলগ্ন চারিদিকে খোলা ছাদের মতো একটি জায়গা। মাথার উপরে অবশ্য খানিকটা আচ্ছাদন আছে। চারিদিকে ফুলের, পাতাবাহারের ও পাম ট্রির টব বসানো। ছোটখাটো একটা নার্সারি বললেও চলে। একধারে একটি সুদৃশ্য গোল টেবিল, তার পাশে দুটি গদি আঁটা চেয়ার। একখানা মাত্র খালি এবং অন্য একটিতে বসে আছেন স্বয়ং ব্যারিস্টার সাহেব। টেবিলের উপরে সাদা দুধের মতো ডোমে ঢাকা একটি বৈদ্যুতিক টেবিল ল্যাম্প চলছে। মধ্যিখানে একটি 2-3 অংশ পূর্ণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কচ হুইস্কির কালো রঙের বোতল, সোডা সাইফন, একটি খালি পেগ গ্লাস ও পূর্ণ একটি পেগ গ্লাস। পদশব্দে ব্যারিস্টার মুখ তুলে তাকালেন। আসুন রহস্যভেদী, বসুন। তারপরেই কানুর দিকে ফিরে তাকিয়ে বললেন, কানু, বাইরের দরজায় বসে থাক, যতক্ষণ না ডাকি তোকে। এদিকে আসবার দরকার নেই। আচ্ছা, কানু জবাব দেয়। হ্যাঁ, কেউ যেন আমাকে বিরক্ত না করে। ফোন এলে হিমাংশুই ধরবে, সে আমার লাইব্রেরি ঘরে আছে। কানু চলে গেল। মুখোমুখি চেয়ারটা টেনে নিয়ে বসে ব্যারিস্টার সাহেবের দিকে তাকালাম। পরিধানে সাদা ফ্লানেলের পায়জামা ও ডিপ কালো রঙের কিম্ন। শোনা যায় প্রথম যৌবনে অত্যন্ত সুপুরুষ ছিলেন রমেশ রায়। এখনো অবশ্যই বয়স হলেও সেটা বুঝতে কষ্ট হয় না। উজ্জ্বল গৌর গাত্রবর্ণ, প্রশস্ত কপাল, মাথার দুপাশে একটু টাক পড়েছে, রগের 2-1টা চুলে পাক ধরেছে, খড়গের মতো উন্নত নাক, দৃঢ়বদ্ধ ওষ্ঠ, কঠিন ধারালো চিবুক। মাথার চুল ব্যাক ব্রাশ করা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, চোখে সোনার ফ্রেমে প্যাশনে। আমাকে কিছু না বললেও তার মুখের দিকে কয়েক মুহূর্ত চেয়ে থাকতেই বুঝতে কষ্ট হলো না। সমস্ত মুখখানায় পড়েছে যেন কিসের একটা চিন্তার সুস্পষ্ট ছায়া। হ্যাভ এ পেগ? রাধেশ রায় বললেন আমার দিকে তাকিয়ে। দিন তবে ছোট একটা, জবাব দিলাম। রাধেশ রায় নিজেই শূন্য পেগ গ্লাসটিতে লিকার ঢেলে সোডা সাইফনটা আমার দিকে এগিয়ে দিলেন। সোডা আমি মিশিয়ে নিলাম। বেস্ট অফ লাক। পরস্পরকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমরা দুজনেই গ্লাসে চুমুক দিলাম। মিনিট 5-7, তারপর নিঃশব্দেই কেটে গেল। মাঘের মাঝামাঝি হলেও শীতের তীব্রতা তেমন অনুভূত হয় না। ঝিরঝিরে একটা ঠান্ডা হাওয়া বইছে, মিশে আছে বায়ু তরঙ্গে মিষ্টি ফুলের নাম না জানা একটা পাতলা গন্ধ। টেবিল ল্যাম্পের আলো উপবিষ্ট ব্যারিস্টারের চোখে, মুখে, কপালে এসে পড়েছে। হাত দুটো কোলের ওপরে ভাঁজ করা। বসবার ভঙ্গিটা যেন কেমন শিথিল, অসহায় বলে মনে হয়। বুঝতে পারছিলাম রাধেশ রায় আজ রাত্রে বিশেষ কিছু বলবার জন্যই এভাবে আমায় ডেকেছেন। কিন্তু যে কারণেই হোক সংকোচ বোধ করছেন। চেষ্টা করেও যেন সংকোচ বা দ্বিধাটুকু
কাটিয়ে উঠতে পারছেন না। আমিও তাকে সময় দিতে লাগলাম। যা বলবার উনি নিজে থেকেই বলুন, সংকোচ ওর কেটে যাক। বলতেই যখন চান। ওদিকে তার গ্লাস নিঃশেষ হয়ে গিয়েছিল, আবার গ্লাস ভর্তি করে নিলেন। দ্বিতীয় গ্লাসে একটু চুমুক দিয়ে জিভ দিয়ে নিচের ঠোঁটটা চেটে নিয়ে এবারে আমার দিকে তাকালেন। তারপর অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, রহস্যভেদী, আপনার তীক্ষ্ণ বিচার বিশ্লেষণ ও অনুভূতির উপরে আমার বিশেষ শ্রদ্ধা আছে। বুঝতে পারছি না ঠিক, তবে মনে হচ্ছে সামথিং সামহায়ার রং। টু টেল ইউ ফ্র্যাঙ্কলি, আই ওয়ান্ট ইউর হেল্প। কি ব্যাপার? মৃদু কণ্ঠে প্রশ্ন করলাম। ইউ নো মাই সন অশোক। রিসেন্টলি আই ডোন্ট নো হোয়াই, বাট আই ফিল মাচ ওরিড অ্যাবাউট হিম। বেশ একটু আশ্চর্য হয়েই রাধেশ রায়ের মুখের দিকে তাকালাম। তারপর একটু থেমে মৃদু কণ্ঠে বললাম, কি ব্যাপার বলুন তো? আমি তো যতদূর শুনেছি আজকাল অশোকবাবু বেশ প্রমিসিং ইন দ্য বার। কতকটা যেন আশা দেবারই চেষ্টা করি। হ্যাঁ হ্যাঁ, তা জানি, কিন্তু সব কথা বলবার আগে একটা কথা আপনাকে আমি বলতে চাই মিস্টার রায়। বিশেষ করে শেষের দিকে একটু যেন থেমেই কথাগুলো বললেন ব্যারিস্টার। বলুন, ওর মুখের দিকে তাকিয়েই প্রশ্ন করি। সব কথা বলবার আগে যে কথা বিশেষ করে বলতে চাই মিস্টার রায়, অশোক যেন এ ব্যাপারে ঘুণাক্ষরেও কিছু জানতে না পারে। আশা করি বুঝতেই পারছেন। সে আমার একমাত্র ছেলে, মা নেই, বড্ড অভিমানী। সংকোচটা যেন ব্যারিস্টার সম্পূর্ণভাবে কাটিয়ে উঠতে পারছেন না। নিশ্চিন্ত থাকুন, আশ্বাস দিলাম ব্যারিস্টারকে। অবশ্য সেটা আমি জানি বলে আপনাকেই এ ব্যাপারে পরামর্শের জন্য ডেকে এনেছি মিস্টার রায়। আবার কিছুক্ষণ চুপচাপ কেটে গেল, কয়েকটা স্তব্ধ মুহূর্ত। কেবল ব্যারিস্টার সাহেব মাঝে মধ্যে পেগ গ্লাসটা তুলে চুমুক দিতে লাগলেন নিঃশব্দে। মুখ দেখে বোঝা যায় অন্যমনস্ক হয়ে কি বুঝি ভাবছেন। মনে মনে নিজেকেই নিজে যেন যাচাই করে চলেছেন। অশোক কয়েক মাস ধরে দেখছি যেন একটু বেশি খরচ করছে। হঠাৎ আবার ব্যারিস্টার সাহেব কথা বলতে শুরু করলেন। তা অল্প বয়স, বিয়ে থা করেননি, যথেষ্ট ইনকাম করেন, কোনো লায়াবিলিটিসও নেই। তাছাড়া এই তো খরচ করবার সময়। হাসতে হাসতে জবাব দিলাম আমি। বাধা দিলেন ব্যারিস্টার। না না, ঠিক তা নয় মিস্টার রায়। যতই খরচ করুক না সে, ৩-৪ হাজার টাকা একজনের মাসে পকেট এক্সপেন্স একটু কি বেশি বলে মনে হয় না আপনার? ৩-৪ হাজার! এবারে সত্যি বিস্ময়ের পালা আমার। হ্যাঁ, না হলে আর বলছি কি, আমার আর অশোকের অ্যাকাউন্ট অবশ্য আলাদা। জীবনে চিরদিন স্বাবলম্বনের বিশেষ পক্ষপাতী আমি। তাই তার নামে বিলেত থেকে সে ফেরবার পরই ১,০৫০ টাকা দিয়ে স্টার্টিং একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলাম। তার কাছ থেকে কোনোদিনই কোনো কিছু আমি আশাও করি না, এবং তার রোজগার ও খরচ সম্পর্কেও কোনোদিন খোঁজখবর নেবার প্রয়োজনও বোধ করিনি। কিন্তু মাত্র দিন আষ্টেক আগে হঠাৎ ভুল করে
জাস্ট বাই মিস্টেক তার ব্যাংকের একখানা চিঠি আমি খুলতেই ব্যাপারটা আমার নজরে পড়ল। কীরকম? তাই তো বলছি। আমি আবার ব্যারিস্টার সাহেবের মুখের দিকে তাকালাম। রাধেশ রায় আবার বলতে শুরু করলেন, যেন একটু থেমেই। একসঙ্গে গত 3 মাসের স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট এসেছে। অশোকই মনে হয় চেয়ে পাঠিয়েছিল ব্যাংকে, এবং জাস্ট আউট অফ কিউরিওসিটি সেই স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টটা দেখতে গিয়েই নজরে পড়ে গেল প্রত্যেক মাসে সে প্রায় 3-4 হাজার টাকা করে ড্র করেছে, এবং গত প্রত্যেক মাসের 10 তারিখে একটা করে 2,500 টাকার সেলফ ড্র আছে। আমি তো চমকে গেলাম। প্রত্যেক মাসে তার এত অর্থের কি প্রয়োজন থাকতে পারে, আর প্রত্যেকটা মাসের 10 তারিখে ওই 2,500 টাকাই বা ড্র করা হচ্ছে কেন? বলতে বলতে থামলেন, বোধহয় নিজেকে একটু গুছিয়ে নেবার জন্যেই। কোনো হেভি ইনশিওর বা পেমেন্টে তো থাকতে পারে, বললাম আমি। নাথিং অফ দ্যাট কাইন্ড, ওর কোনো ইনশিওরই নেই। যা হোক, কেমন মনটা খুঁতখুঁত করতে লাগলো। ব্যাংকের ম্যানেজার মিস্টার ওয়াটসন আমার বিশেষ বন্ধু ও অনেক দিনের পরিচিত। আই র্যাং হিম আপ। সে যা বলল তাতে বিস্ময় যেন আরও বাড়ল। সে বলল, গত 1 বছর ধরেই নাকি অশোক প্রতি মাসের 10 তারিখে নিজে গিয়ে ব্যাংক থেকে ওই 2,500 টাকা সেলফ ক্যাশ করে নিয়ে আসে। বুঝতেই পারছেন ব্যাপারটা কী রকম ডেলিকেট। যা হোক, আমি 2 দিন ব্যাপারটা নিজে নিজেই ভাববার চেষ্টা করলাম, কিন্তু কোনো কনক্লুশনেই পৌঁছতে পারলাম না। যখন আমার সন্দেহ বাড়তে লাগলো, সেই সঙ্গে ঔৎসুক্যও বাড়তে লাগলো। যদিও ব্যাপারটা বিশ্রী, তবু তলে তলে গোপনে আমি তার উপরে তীক্ষ্ণ দৃষ্টি না রেখে থাকতে পারিনি। ব্যারিস্টার সাহেব তাঁর বক্তব্য শেষ করে নিঃশব্দে আমার মুখের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে বললেন, মিস্টার রায়, বুঝতে পারলেন কিছু? সাগ্রহে তাঁর মুখের দিকে তাকালাম আবার। কিছুক্ষণ আবার চুপচাপ কেটে গেল। তারপরই আমি এবারে প্রশ্ন করলাম, এমনও তো হতে পারে তার কোনো প্রাইভেট লোক বা কাউকে তিনি ওই টাকাটা দিয়ে থাকেন। মানে বলছিলাম কি, কোনো সৎ প্রতিষ্ঠানে হয়তো বা সাহায্য করে থাকতে পারেন। ব্যারিস্টার আমার প্রশ্নের কোনো জবাব দিলেন না। সামনে টেবিলের ওপরে রাখা এবং ক্ষণপূর্বে নিঃশেষিত পেগ গ্লাসটার দিকে নিঃশব্দে তাকিয়ে রইলেন, শুধু স্তব্ধ হয়ে। কিছুক্ষণ আবার স্তব্ধভাবে কেটে গেল। ধীরে ধীরে আবার বলতে শুরু করলেন ব্যারিস্টার, সেরকম কিছু না, বলে একটু চুপ করে থেকে আবার শুরু করলেন। কয়েকটা ব্যাপারকে জীবনে আমি নিরতিশয় ঘৃণা করে এসেছি মিস্টার রায়। অন্যের চিঠি লুকিয়ে পড়া, অন্যের গতিবিধির উপরে আড়াল থেকে গোপনে গোপনে নজর রাখা, এবং অন্যের ব্যাপারে অকারণ মাথা ঘামানো। পর তো কথাই নেই, এমনকি নিজের স্ত্রী পুত্রের বেলাতেও না। কিন্তু এমনই দুদৈর্ঘ্য যে অশোক আমার নিজের সন্তানের বেলায় তাই আমাকে করতে হলো। এ যে আমার পক্ষে
কত বড় লজ্জা ও দুঃখের কারণ হয়েছে মিস্টার রায়, তা আপনাকে আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না। বেদনায় ও গ্লানিতে মনে হলো ব্যারিস্টারের কণ্ঠস্বর শেষের দিকে যেন বুঝে আসছে। আর কেউ না হলেও আমি বুঝেছিলাম সমস্ত ব্যাপারটা ব্যারিস্টার রায়ের পক্ষে কতখানি বেদনার কারণ হয়েছে, এবং শুধু বেদনাই নয়, তাকে কতখানি সেই সঙ্গে বিচলিতও করেছে। শূন্য পেক গ্লাসটায় কিছুটা আবার লিকার ঢেলে এবং তাতে সোডা মিশিয়ে ছোট্ট চুমুক দিয়ে গ্লাসটা টেবিলের ওপর নামিয়ে রেখে বলতে লাগলেন, এ মাসের 10 তারিখে আর নিজের কৌতূহলকে চেপে রাখতে পারলাম না। আমার এতদিনের সমস্ত শিক্ষা, রুচি ও নীতিবোধকে একপাশে ঠেলে রেখেই বেলা 10টা বাজবার কিছু আগে একটা ট্যাক্সি নিয়ে ব্যাংকের দরজার কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। ঠিক 10টায় দেখলাম অশোকের গাড়ি এসে ব্যাংকের দরজার সামনে দাঁড়ালো। অশোক নিজেই ড্রাইভ করছিল, আর তার পাশে উপবিষ্ট দেখলাম একটি নারী। অর্ধস্ফুটভাবে নিজ থেকেই যেন কথাটা আমার কণ্ঠ থেকে বের হয়ে এলো। হ্যাঁ, কিন্তু তার মুখ দেখতে পেলাম না। মাথায় অল্প ঘোমটা টানা, কেবল একখানা চুড়ি পরা হাত গাড়ির দরজার উপরে ন্যস্ত দেখতে পেলাম দূর থেকে। অশোক গাড়িটা এমনভাবে পার্ক করে রেখেছিল, আর আমার ট্যাক্সি এমন জায়গায় ছিল যে সেখান থেকে গাড়ির সামনের দিকটায় নজর পড়ে না, কেবল একটা সাইড দেখা যায় মাত্র। লজ্জায় ও সংকোচে গাড়ি থেকে নামতে পারলাম না। ভূতগ্রস্তের মতোই গাড়ির মধ্যেই বসে রইলাম আমি। মিনিট 20 বাদে ব্যাংক থেকে অশোক বের হয়ে এলো এবং গাড়িতে উঠে স্পষ্ট দেখলাম পাশে উপবিষ্ট সেই মেয়েটির হাতে নোটের বান্ডিলগুলো তুলে দিল। তারপর উল্টো পথে গাড়িটা বের হয়ে গেল। গাড়িটা ফলো করলেন না কেন? না, তা করিনি। ঘটনাটা আমাকে এমন বিহ্বল ও বিমূঢ় করে ফেলেছিল যে ঠিক ওই সময়টাতে যখন খেয়াল হলো অশোকের গাড়ি আশেপাশে কোথাওই নেই, তারপর 2 দিন কেবল ভাবতে লাগলাম আমার কেস পত্র সব কোথায় পড়ে রইল। 3য় দিনে অশোক যখন সন্ধ্যার পর চেম্বারে কেস সেরে রাত 8:30টায় বের হলো, তাকে ফলো করলাম ট্যাক্সি নিয়ে। কানুকে দিয়ে আগেই ডাকিয়ে এনে তার মধ্যে বসে অপেক্ষা করছিলাম গেটের অদূরে। বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে প্রশ্ন করলেন, বৈকালী সংঘ ক্লাবটা সম্পর্কে কিছু জানেন মিস্টার রায়? মানে নাম শুনেছেন ক্লাবটার কখনো? জানি, শুনেছি। লেক টেরেসে তো? হ্যাঁ, সেখানে গিয়ে ঢুকলো অশোক। রাত 11:30টায় বের হলো ক্লাব থেকে। আশ্চর্য হলাম যখন দেখলাম এত রাত্রে ক্লাব থেকে বের হয়ে বাড়ি না ফিরে সে চলেছে পার্ক সার্কাসের দিকে। পার্ক সার্কাসের দিকে? প্রশ্ন করলাম এবারে আমি। হ্যাঁ, এবারে তার গাড়ি গিয়ে দাঁড়ালো ভুজঙ্গ ডাক্তারের চেম্বারের সামনে। অত রাত্রে ভুজঙ্গ ডাক্তারের চেম্বারে? হ্যাঁ, তবে বাইরের দরজা তো বন্ধ ছিল। দোতলায় চেম্বারের ঘরেও কোনো আলো জ্বলছিল না, সব অন্ধকার। ভুজঙ্গ ডাক্তারের চেম্বারের সঙ্গে
শুনেছি নার্সিংহোমও আছে। এমনও তো হতে পারে যে অশোকবাবুর কোনো জানাশোনা রোগী নার্সিংহোমে ছিল, তাকেই তিনি দেখতে গিয়েছিলেন। কি বলছেন আপনি মিস্টার রায়? হতে পারে নার্সিংহোম, তাই বলে ওটা তো আর দেখা করতে যাবার সময় নয় ওই মাঝরাত্রে। তাছাড়া এই কদিন ধরে সব দিক ভেবেচিন্তেই শেষ পর্যন্ত আপনার পরামর্শ নেওয়া স্থির করেই আপনাকে ডেকেছি মিস্টার রায়। যাক শুনুন। অশোক গাড়ি থেকে নেমে এগিয়ে গিয়ে দরজার গায়ে কলিং বেলের বোতাম টিপতেই কে যেন এসে দরজা খুলে দিল। অশোক ভেতরে প্রবেশ করল এবং সঙ্গে সঙ্গে দরজাও বন্ধ হয়ে গেল। তারপর আধ ঘন্টা বাদে অশোক চেম্বার থেকে বের হয়ে এলো। তারপর অবশ্যই সে বাড়ির দিকেই গাড়ি চালালো। তারপর 3 রাত অশোককে আমি গোপনে ফলো করেছি এবং প্রত্যেকবারেই দেখেছি সে বৈকালী সংঘ ক্লাব থেকে বের হয়ে সোজা পার্ক সার্কাসে ভুজঙ্গ ডাক্তারের চেম্বারেই যায়। শুধু তাই নয়, আজ 6-7 মাস থেকেই লক্ষ্য করছি অশোকের কথাবার্তায়, তার চালচলনে, ব্যবহারে, এমনকি চেহারাতেও যেন একটা বিশেষ পরিবর্তন এসেছে। অমন চমৎকার উজ্জ্বল চেহারা ছিল ওর, যেন একটা কালো ছায়া পড়েছে তার উপরে। সমস্ত দিন কেমন ঝিম মেরে থাকে, মনে হয় যেন খুব ক্লান্ত। চিরদিন যে হাসি খুশি হই হল্লা করে চলত, সে যেন হঠাৎ কেমন গম্ভীর হয়ে গিয়েছে। অথচ রাত্রে ফেরবার পর যতক্ষণ না ঘুমোই, পাশের ঘর থেকে শুনি কখনো গুনগুন করে গাইছে বা শীষ দিচ্ছে। একেবারে অন্য প্রকৃতির। কতবার ভেবেছি ওকে ডেকে খোলাখুলি সব জিজ্ঞাসা করি, কিন্তু লজ্জা ও সংকোচ এসে বাধা দিয়েছে। ভেবে ভেবে যখন কোনো আর কুলকিনারা পাচ্ছি না, হঠাৎ মনে পড়ল আপনার কথা। আই এম শিওর মিস্টার রায়, এর পেছনে কোনো একটা গোলমাল আছে। সামহোয়ার সামথিং রং। অশোক মাই অনলি সন, একমাত্র ছেলে ওই আমার। যেমন করে যে উপায়েই হোক এই দুশ্চিন্তা থেকে আপনি আমায় বাঁচান মিস্টার রায়। বলতে বলতে ব্যারিস্টার কিরিটির একটা হাত চেপে ধরলেন। আবেগে ও উত্তেজনায় তাঁর ধৃত মুষ্টিটা যেন কাঁপছে থরথর করে তখন। চোখের কোলে অশ্রু। ব্যস্ত হবেন না ব্যারিস্টার, কয়েকটা দিন সময় দিন আর আমাকে একটু ভাবতে দিন। কিন্তু একটা কথা, ও যেন ঘুণাক্ষরেও কোনো কিছু সন্দেহ না করে। ভয় নেই আপনার, নিশ্চিন্ত থাকুন। 2-5 দিনের মধ্যেই আপনার সঙ্গে আমি দেখা করব।